বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। রিজেন্টের চেয়ারম্যান ও এমডি 10 দিন করে রিমান্ড। সীমান্ত পাড়ি দিতে 50 লাখ টাকার চুক্তি করেন শাহেদ। করোনা রিপোর্টে জালিয়াতির কথা স্বীকার ডাক্তার সাবরিনার। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির কারণ দর্শানোর নোটিশের উত্তরে সন্তুষ্ট নয় মন্ত্রণালয়। আবারও চিঠি দেওয়ার চিন্তা ভাবনা। দেশে করোনায় আরও 39 জনের মৃত্যু। একদিন না যেতেই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পরিবর্তন। মন্ত্রী জানালেন, ঈদে চলবে গণপরিবহন, পোশাক শ্রমিকদের কর্মস্থল না ছাড়ার আহ্বান। যমুনার পানি বেড়ে জামালপুরে গ্রামের পর গ্রাম প্লাবিত। নির্মাণের 7 মাসের মাথায় সিংড়া আত্রাই সড়কে ধস। প্রকৌশলীর বিরুদ্ধে প্রতিমন্ত্রী পলকের ক্ষোভ। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম। প্রতারণার মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ ও এমডি মাসুদকে 10 দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। অপর আসামি জনসংযোগ কর্মকর্তা তারিককে ফের 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। আদালতে শুনানিতে নিজেকে অসুস্থ দাবি করে শাহেদ অনুকম্পা চাইলে আদালত তা আমলে নেননি। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, প্রতারণার আরও তথ্য জানতেই এই রিমান্ড। প্রতারণার মামলায় 10 বছর আগে এরকমই এক আদালত থেকে সাজা হয়েছিল শাহেদ করিমের। পুলিশের খাতায় পলাতক থাকা সেই আসামি বঙ্গভবন, গণভবন, সেনাকুঞ্জ সহ নানা রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিয়ে শত পুলিশের প্রহরায় আবারও আদালত প্রাঙ্গণে। আদালতে হাজিরের পর 6000-এরও বেশি করোনার রিপোর্ট জালিয়াতি মামলার প্রধান আসামি শাহেদ কেঁদে কেঁদে বিচারককে বলেন, তিনি নিজেই করোনার রোগী। আর বছরের পর বছর প্রতারণা করে আসা শাহেদের আইনজীবী তার মক্কেলকে প্রতারক বলতে নারাজ। বাতিল চান রিমান্ড আবেদন। আদালত প্রমাণ না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি প্রতারক না। এর আগে হাতে হ্যান্ডকাপ, মাথায় হেলমেট ও কোমরে রশি দিয়ে বেঁধে সকাল 10:30টার দিকে তাদের তোলা হয় আদালতে। এরপর শুরু হয় রিমান্ড শুনানি। আধা ঘন্টা শুনানি শেষে শাহেদ ও মাসুদকে 10 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। অপর আসামি তারিককে দেয়া হয় ফের 7 দিনের রিমান্ড। যদিও শুনানিতে গণমাধ্যম কর্মীদের আদালতে ঢুকতে দেয়া হয়নি। এই ঘটনার পিছনে আর কারা কারা জড়িত আছে সেটা উদ্ঘাটন হওয়া দরকার, ন্যায় বিচারের স্বার্থে, সুষ্ঠু তদন্তের স্বার্থে, কারণ এখানে একটা চক্র তার কাজ করেছে। এদিন আদালতে উপস্থিত ছিলেন ভুক্তভোগীরাও। শাহেদ গ্রেফতারে খুশি হলেও প্রতারণার টাকা ফেরত পাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন তারা। আপনাদের মাধ্যমে যদি সহযোগিতা যদি পাই, তাহলে আমি একটু অন্তত ব্যাংকের দেনা থেকে মুক্ত হইতে পারি। চেক জালিয়াতির মামলায় 2010 সালে শাহেদের 6 মাসের কারাদণ্ডের রায় দেন মহানগর দায়রা জজ আদালত। এরপর 2 দফা গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়, যা এখনো থানায় পড়ে আছে বলে জানায় রাষ্ট্রপক্ষের আইনজীবী। রায় করার পরেই থানা বরাবরে এটা ওয়ারেন্ট প্রেরণ করে, কিন্তু থানা কর্তৃপক্ষ বিগত 10 বছরও উক্ত ওয়ারেন্ট কার্যকরী করে না। সে সময় আইনি ব্যবস্থা নিলে শাহেদের প্রতারণার জাল এত বিস্তৃত হতো না বলে মনে করেন আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে গ্রেফতার এড়াতেও প্রতারণার নানা কৌশল অবলম্বন করেছিলেন রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ করিম। র্যাব জানায়, পাশের দেশে পালানোর জন্য স্থানীয় দালালের সঙ্গে 50 লাখ টাকার চুক্তিও করেছিলেন তিনি। শাহরিয়ার জামান দ্বীপের রিপোর্ট। বুধবার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে তার অপকর্মের নিত্য নতুন তথ্য। র্যাব জানায়, রাজধানীর উত্তরার অফিস থেকে উদ্ধার হওয়া নকল টাকা তার পাওনাদারদের দিত এই প্রতারক। তারা যার নিকট এই ধরনের টাকা পেত, তাদেরকে সে এই নকল টাকা বা জাল টাকা দিয়ে তাদেরকে সে ঋণটা পরিশোধ করত। পরবর্তী সময় জাল টাকা বা নকল টাকা পরিশোধের প্রেক্ষিতে ধরা পড়লে তখন তাকে জিজ্ঞেস করা হলে সে বলতো, আপনার মামলায় যান। গ্রেফতার এড়াতে 50 লাখ টাকায় অন্য দেশে পার করে দেওয়ার চুক্তি হয় স্থানীয় দালাল ফেরদৌসের সঙ্গে। সাতক্ষীরা স্থানীয় ঘের ব্যবসায়ী যিনি আছেন ফেরদৌস, তার সাথে 50 লাখ টাকা বিনিময়ে একটি আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী সে একটি এসি রুমে শাহেদকে বিগত 4 দিন রেখেছিল। গ্রেফতার হওয়া থেকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তরের আগ পর্যন্ত র্যাবের জিজ্ঞাসাবাদে পুরো সময় দম্ভ দেখিয়েছেন শাহেদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ তাতে আমাদের মনে হয়েছে শাহেদের বিন্দুমাত্র দম্ভোক্তি কমেনি। উনি যে একজন অহংকারী, নিজের বড়ত্ব জাহির করার জন্য উনি কোনোভাবেই
নমনীয়তা দেখাননি র্যাবের। সকল বিষয়ে উনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন এবং উনি দাবি করেছেন এটি তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্রের একটি অংশ। গোয়েন্দা পুলিশ বলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে করোনা পরীক্ষায় ভুয়া সার্টিফিকেট দেওয়ার কথা স্বীকার করেছে শাহেদ। স্বীকার করেছে যে সে এই সমস্ত বিষয়ে সে অবৈধভাবে অর্থ উপার্জনের জন্য সে সেটা করেছে। তো আমরা তার স্বীকারোক্তির পরেও আমরা ডকুমেন্টারি এটা প্রমাণ করব। এদিকে বুধবার শাহেদের গোপন আস্তানা থেকে জাল টাকা উদ্ধারের ঘটনায় মামলা করেছে র্যাব। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। শাহেদের অন্যতম সহযোগী প্রতিষ্ঠানের এমডি মাসুদ পারভেজ গ্রেফতারের পর মুখ খুলতে শুরু করেছেন এলাকাবাসী। তার বিরুদ্ধে চেক জালিয়াতি, শেয়ারের ব্যবসার কথা বলে কৌশলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া সহ নানা অভিযোগ ভুক্তভোগীদের। আর মাসুদের বাবা বলছেন ছেলের বিরুদ্ধে করা অভিযোগ সত্য হলে বিচার চান তিনিও। গাজীপুর থেকে রাজিবুল হাসানের রিপোর্টে বিস্তারিত। জুয়েলারি ব্যবসায়ী চন্দনের কাছ থেকে ৫ লাখ টাকার গহনা নেন রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজ। ৯ বছরেও সেই টাকা আদায় করতে পারেননি কাপাসিয়ার এই ব্যবসায়ী। যে চেক দিয়ে স্বর্ণালংকারগুলো নেওয়া হয়, পরবর্তীতে ব্যাংকে গিয়ে সেই নামে কোনো অ্যাকাউন্টই খুঁজে পাওয়া যায়নি। স্বর্ণগুলি নেওয়ার সময় সে বললো যে দাদা কাকা আজকে আমাকে চাপ দিয়ে না, আমার এখানে অনেক গেস্ট আসতেছে, অনেকগুলি সচিব আসতেছে, অনেক নেতারা আসতেছে, আজকে আমার ইজ্জত রক্ষা করেন, আমি প্রয়োজনে চেক দিয়ে যাচ্ছি। এদিকে মাসুদের গ্রেপ্তারের খবর গণমাধ্যমে আসার পর প্রতারণার নানা অভিযোগ আসতে শুরু করে। শাহেদের এই ঘনিষ্ঠ সহচরের খপ্পর থেকে রক্ষা পায়নি তার আপন মামাতো ভাই আনোয়ার হোসেন। ৩০ বছরের বেশি সময় ধরে সৌদিতে থাকা এই প্রবাসীর উপার্জনের প্রায় ৩৫ লাখ টাকা হাতিয়ে নেন। ৩৫ লাখ মতন টাকা পাইব কি, এখন ৪ লক্ষ দিয়ে এখন না বলা যায় কোনো টাকা দিতাম না। আমি চাই বিচারক, শুধু চন্দন কিংবা আনোয়ার নন, প্রতারণার শিকার হয়েছেন কাপাসিয়া বাজারের ব্যবসায়ী আলতা মাসুদ, স্কুল শিক্ষক শফিক, সরকারি চাকরিজীবী ইমরান আহমেদ, ব্যবসায়ী আলামিন মুরল, ছাত্রলীগ নেতা মাজাহারুল ইসলাম লেলিন সহ অনেক মানুষ। এদিকে ছেলের বিরুদ্ধে আসা অভিযোগ সত্য হলে মাসুদের বাবাও চান বিচার। দোষী থাকলে তো তার যেটা শাস্তি হওয়ার কথা হবে, বিচার কামনা করি। অর্থ জালিয়াতির অভিযোগে ৩ বছর আগে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে চাকুরিচ্যুত হয় মাসুদ পারভেজ। পরবর্তীতে শাহেদের সঙ্গে সখ্যতায় রিজেন্ট গ্রুপে ঢুকেন। গত মঙ্গলবার সন্ধ্যায় কাপাসিয়ায় জাকির নামে তার এক বন্ধুর বাসা থেকে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। জেকেজির করোনা পরীক্ষা প্রতারণা মামলায় ডাক্তার সাবরিনা ও আরিফ চৌধুরীকে রিমান্ডে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ। সংস্থাটির চেয়ারম্যান পদ নিয়ে দুজনের পরস্পর বিরোধী বক্তব্যের ইতি টানতে আবারও তাদের মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছে পুলিশ। সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠতা কিংবা করোনা পরীক্ষা নিয়ে বিরোধ, কারণ যাই হোক, ডাক্তার সাবরিনা আর আরিফ চৌধুরী যুগলের সম্পর্ক মুখ দেখাদেখি বন্ধ থেকে শুরু হয়ে বিচ্ছেদের নোটিশ পর্যন্ত গড়িয়েছে। মুখোমুখি জিজ্ঞাসাবাদের সুবাদে মাস দুয়েক পর আবারও তাদের দেখা হলো মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের রিমান্ডের টেবিলে। এতে কিট জালিয়াতির প্রাথমিক প্রমাণ মেলার কথা জানিয়েছে ডিবি পুলিশ। তবে জেকেজির চেয়ারম্যান যে ডাক্তার সাবরিনাই তা প্রতিষ্ঠিত করতে প্রয়োজনীয় দলিল সহ দুজনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে আবারও। দুজনকে মুখোমুখি করব এবং আমরা তাদের কাগজপত্র যাচাই করব এবং সে যে কে চেয়ারম্যান, কে এমডি, কার কি রোল, কে প্রতারণা করেছে, কার কি ভূমিকা, সবগুলো বিষয় আমরা তদন্ত করে পার্টিকুলারলি যার যার অপরাধ তার সেই শাস্তি ভোগ করতে হবে। এদিকে তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার জানিয়েছেন সরকারি কর্মকর্তা হওয়ায় এবং অকাট্য প্রমাণ জোগাড় করতে গিয়েই ডাক্তার সাবরিনাকে গ্রেফতার করতে দেরি হয়েছে। এখানে বলছে সে কনভেনার তার মেসেজে, আবার কোথাও বলছে চেয়ারম্যান। এই যে আমি আমার রেফারেন্স দিতে বলো ডক্টর সাবরিনা চেয়ারম্যান জেকেজি হেলথে, তার মেসেজ, তার মোবাইলের মেসেজ। তদন্তকারী কর্মকর্তারা তারা হয়তো সে একজন সরকারি কর্মকর্তা, তার সংশ্লিষ্ট কতটুকু এটা হয়তো ঊর্ধ্বতন মহলও জানাইছে, জানে একটু টাইম নিছে। 3 দিন রিমান্ড শেষে শুক্রবার আদালতে তুলে ডাক্তার সাবরিনার আবারও রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে ডিবি পুলিশ। উমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় মন্ত্রণালয়। ডিজির ব্যাখ্যায় রিজেন্ট হাসপাতালের সঙ্গে করা চুক্তির জন্য সাবেক স্বাস্থ্য সচিবের মৌখিক ব্যাখ্যার কথা বলা হলেও এ বিষয়ে পর্যাপ্ত তথ্য প্রমাণ দিতে পারেনি অধিদপ্তর। এছাড়াও চুক্তির আগে হাসপাতাল পরিদর্শনের কথা বলা হলেও এ বিষয়েও কোনো প্রমাণ দিতে না পারায় আবারও মহাপরিচালককে চিঠি দেওয়ার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র। এহসান জুয়েলের রিপোর্ট।
রিজেন্ট শাহেদের জালিয়াতির একের পর এক কাণ্ডে তোলপাড় পুরো দেশ। সেবা দেওয়ার প্রয়োজনীয় সুবিধা নেই লাইসেন্স নবায়ন করা, অথচ করোনা চিকিৎসা দিতে তার হাসপাতালের সাথেই চুক্তি করে স্বাস্থ্য অধিদপ্তর। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ও মন্ত্রণালয়ের 2 সচিবও। এ নিয়ে জল ঘোলা হলে 11 জুলাই অধিদপ্তরের মহাপরিচালক জানান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তিনি চুক্তি করেছেন। 12 জুলাই এ নিয়ে তার কাছে ব্যাখ্যা চায় মন্ত্রণালয়। নোটিশের শেষ দিন 15 জুলাই মন্ত্রণালয়ের সশরীরে ব্যাখ্যা দিয়ে মহাপরিচালক জানান, তৎকালীন স্বাস্থ্য সচিব, বর্তমানে পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব আসাদুল ইসলামের মৌখিক নির্দেশেই তিনি চুক্তি করেছেন। আমাদের ব্যাখ্যা আমরা দিয়েছি, আমি সচিব মহোদয়ের হাতে দিয়েছি। তাহলে মন্ত্রণালয় এটা এখন পরীক্ষা নিরীক্ষা করবেন, করার পরে মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত সেটা দিবেন। তবে তার এই অভিযোগ অস্বীকার করেছেন আসাদুল ইসলাম। মহাপরিচালকের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় স্বাস্থ্য মন্ত্রণালয়ও। এই ব্যাখ্যার কয়েকটি বিষয়ে আপত্তি রয়েছে মন্ত্রণালয়ের। 1, শুধুমাত্র মৌখিক নির্দেশে চুক্তি করার সুযোগ রয়েছে কিনা। সাবেক সচিবের মৌখিক নির্দেশের পক্ষে প্রয়োজনীয় যেসব পদক্ষেপ পরবর্তীতে নেওয়া হয়েছে তার কাগজপত্র ব্যাখ্যার সাথে দেয়া হয়নি। 2, মহাপরিচালক তার ব্যাখ্যায় রিজেন্টের সাথে চুক্তি করার আগে হাসপাতাল পরিদর্শন করার কথা বলেছেন। এক্ষেত্রে কারা কারা পরিদর্শনে গেছেন তাদের নাম দেয়া হলেও তারা কি রিপোর্ট জমা দিয়েছেন তা দেয়া হয়নি। এই বিষয়ে তাই মহাপরিচালকের কাছে ব্যাখ্যা চেয়ে আবারও পাঠানো হবে মন্ত্রণালয়ের চিঠি। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সকালে বেড়েছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য, ভয়ঙ্কর হয়ে উঠছে অন্য অপরাধীরাও। ঠুনকো অজুহাতে হত্যা করতেও কাঁপছে না তাদের হাত। বিস্তারিত থাকছে আজ রাত 10টার সম্পাদকীয়তে। দেশে করোনা আক্রান্ত হয়ে ঝরল আরও 39টি প্রাণ। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 2496 জনে। 24 ঘন্টায় 2733 জনের দেহে শনাক্ত হয় প্রাণঘাতী এই ভাইরাস। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। স্বাগত জানাচ্ছি করোনা সংক্রান্ত সরকারের প্রতিদিনকার স্বাস্থ্য বুলেটিন নিয়ে সময় সংবাদের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় করোনায়। আজ 16 জুলাই দেশে করোনা প্রাদুর্ভাবের 130তম দিন। বরাবর মতো আজও জানিয়ে দেব বাংলাদেশ ও বিশ্ব কোভিড পরিস্থিতির সবশেষ খবর। শুরুতেই দেখে নেব গত 24 ঘন্টার সার্বিক চিত্র। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,889টি। এর মধ্যে আক্রান্ত হয়েছেন 2,733 জন, মারা গিয়েছেন 39 জন। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 2,496। গত 7 দিনের সার্বিক চিত্র বিশ্লেষণে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গত 7 দিনের সংক্রমণের হার সেটিও কিন্তু 24, 23, 25 এর মধ্যেই রয়েছে। অর্থাৎ সংক্রমণের যে হার কিছুটা কমে যাচ্ছে। এর কারণ হিসেবে আমরা যেমনটা দেখছি যে গত কয়েকদিনই কিন্তু নমুনা পরীক্ষা করা হচ্ছে কম, সুতরাং সংক্রমণের হারটা আমরা কম দেখতে পাচ্ছি। আমরা একটু দেখব বয়স ভিত্তিক বিভাজন। যারা গত 24 ঘন্টায় মারা গিয়েছেন 39 জন, এর মধ্যে পুরুষ 31 এবং নারী 8 জন। 0 থেকে 10 বছর বয়সী মারা গিয়েছেন 1 জন, 51 থেকে 60 বছর বয়সী 12 জন এবং 61 থেকে 90 বছর বয়সী 20 জন। অর্থাৎ বলাই যাচ্ছে যারা বয়োজ্যেষ্ঠ নাগরিক তাদের ঝুঁকি বেশি, তারাই কিন্তু মৃতের দিক দিয়ে এগিয়ে রয়েছেন এবং শিশুদেরও কিন্তু মৃত্যু হচ্ছে। যেমনটা আমরা শুরুতেই বলেছি, এখানে 0 থেকে 10 বছর বয়সী মারা গিয়েছেন 1 জন। সুতরাং সব বয়সী নাগরিকদেরকে কিন্তু সচেতন থাকতে হবে সুস্থ থাকার জন্য। সামনেই কিন্তু রয়েছে ঈদুল আজহা এবং এই ঈদুল আজহায় কিন্তু সংক্রমণের ঝুঁকি সব থেকে বেশি ধারণা করা হচ্ছে। সুতরাং এই সময়টাতে সবাইকে কিন্তু সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এই ছিল আজকের বিশ্লেষণে। জনপদের সময় আরও থাকছে শারীরিক দূরত্বকে তোয়াক্কা না করে বিএনপির মানববন্ধন। স্বাস্থ্য খাতের দুর্নীতি, অর্থ মানব পাচারে জড়িতদের বিচার দাবি। দেখছেন জনপদের সময়। অধিক লুমিনের ক্লিক এলইডি বাল্ব অন্যান্য বাল্বের চেয়ে দেয় বেশি আলো আর উজ্জ্বল থাকে দীর্ঘদিন। ঈদুল আজহায় রাজধানী সহ সারা দেশে গণপরিবহন বন্ধ রাখার বিষয়ে গতকাল দিনব্যাপী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সমন্বয়হীনতার পর আজ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী চূড়ান্তভাবে জানালেন ঈদে গণপরিবহন চলবে, তবে ঈদের আগের 3 দিন বন্ধ থাকবে সব ধরনের ভারী যানবাহন। সকালে এক ভিডিও বার্তায় ওবায়দুল কাদের একথা জানান। যদিও করোনার বিস্তার রোধে গণপরিবহন বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিল মন্ত্রী পরিষদ বিভাগ।
করোনা সংক্রমণ রোধে আসন্ন ঈদুল আজহায় এক জেলা থেকে অন্য জেলায় জনসাধারণের চলাচল সীমিত করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সুপারিশ পেয়ে ঈদের আগের 5 দিন ও পরের 3 দিন গণপরিবহন বন্ধে ব্যবস্থা নিতে 14 জুলাই লিখিতভাবে নির্দেশ দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এর একদিন পরই 15 জুলাই ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে লিখিতভাবে চিঠি ইস্যু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে যখন আলোচনা চলছিল তখন বুধবার সচিবালয়ে লঞ্চ মালিকদের সঙ্গে এক বৈঠক শেষে নৌ প্রতিমন্ত্রী এসব সিদ্ধান্তকে ভুল বোঝাবুঝি দাবি করে জানান ঈদে যাত্রীবাহী লঞ্চ চলাচল করবে। আমরাও কিন্তু বলেছিলাম এটাই, গণপরিবহন 5 দিন বন্ধ থাকবে। পরবর্তীতে আমাদের সঙ্গে ক্যাবিনেট সেক্রেটারির সঙ্গে কথা হয়েছে, সেখানে একটা ভুল ইন্টারপ্রিটেশন হয়েছে, যাত্রীবাহী লঞ্চ বা ফেরি এটা চালু থাকবে। নৌ প্রতিমন্ত্রী বিষয়টি নিয়ে স্পষ্ট বক্তব্য দিলেও সংশয় রয়ে যায় জনসাধারণের মধ্যে। পরে বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সব সংশয়ের অবসান ঘটিয়ে জানান ঈদে সব গণপরিবহন চলবে। আমি আপনাদের বিষয়টি পরিষ্কার করতে চাই, আসন্ন ঈদুল আজহা দেশব্যাপী গণপরিবহন চলাচল করবে, তবে প্রতি বছরের ঈদ যাত্রার মতো ভারী পরিবহন 3 দিন আগে বন্ধ থাকবে। এর মধ্যে জরুরি সার্ভিস, অত্যাবশ্যকীয় পণ্য, পশুবাহী গাড়ি নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। বাস লঞ্চের পাশাপাশি ঈদুল আজহায় বর্তমান পদ্ধতিতে ট্রেন চলাচল করবে বলেও জানা গেছে মন্ত্রণালয় সূত্রে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। আসন্ন ঈদুল আজহায় সরকারি ছুটির সঙ্গে মিল রেখেই পোশাক শ্রমিকদের ছুটি দেওয়া হবে, তবে তাদেরকে কর্মস্থল ত্যাগ না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে এক বৈঠকে তিনি একথা বলেন। সরকারের যে ছুটি, সেই ছুটি অনুযায়ী আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলি ছুটি দিবেন এবং সেইটাই ফলো করবেন। আর বেতন ভাতা শ্রম মন্ত্রণালয় আরেকদিন তাদের সঙ্গে বসবেন, সেখানে বসে তারা কিভাবে দিবেন সেটা বেতনটা, জুলাই মাসের বেতনটা আর বোনাসটাও প্রচলিত নিয়ম অনুযায়ী যেভাবে ওনারা দিয়ে থাকেন সেটা দিয়ে দিবেন। জনপদের সময় আরও থাকছে। বড় ধরনের আর্থিক লোকসানের মুখে গরু খামারিরা। অনলাইন হাটে নিরাপত্তা নিয়ে শঙ্কা। তালিকা ছাড়া নিবন্ধনে বাড়ছে প্রতারণার সুযোগ। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মেনেই মানববন্ধন করেছে বিএনপি। সরকারের বিরুদ্ধে নানা অব্যবস্থাপনার অভিযোগ তুলে এ মানববন্ধন করে দলটি। সকাল 10:30টায় ঢাকা মহানগর বিএনপি মানববন্ধনের আয়োজন করে। করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট বিক্রি, স্বাস্থ্য খাতে দুর্নীতি, অর্থ মানব পাচার সহ নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করা হয়। করোনার মধ্যে আয়োজিত ওই মানববন্ধনে মানা হয়নি শারীরিক দূরত্ব। গায়ে গায়ে লেগে মানববন্ধনে অংশ নেন বিএনপির কয়েকশো নেতাকর্মী। তবে বিএনপি নেতাদের দাবি স্বাস্থ্যবিধি মেনেই মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জবাবদিহিতা না থাকার কারণে বাংলাদেশে পাপুল, শাহেদ ও সাবরিনাদের উত্থান হচ্ছে। যমুনার পাড়ি বেড়ে জামালপুরে তলিয়ে গেছে দেওয়ানগঞ্জ রেল স্টেশন। জেলার 50টি ইউনিয়ন তলিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। পানিবন্দী প্রায় 5 লাখ মানুষ। বানভাসীদের অভিযোগ, উঁচু ও টেকসই বাঁধ না থাকায় প্রতি বছরই বন্যায় তছনছ হয় তাদের সাজানো বাড়িঘর। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য, ছবিনে রিপোর্ট। এই বাঁধটা যদি আমাদের সংস্কার করে দিত তাহলে আমরা আজকে বানভাসী বন্যায় আমরা ঢুকতে পারতাম না। প্রতি বছরই চোখের সামনে সাজানো ঘরবাড়ি গিলে খায় সর্বনাশা যমুনা। বানের জলের সঙ্গে সংগ্রাম করেই বাঁচতে হয় জামালপুরের নদী তীরবর্তী মানুষকে, অথচ তাদের দুর্ভোগ কমাতে নেই কার্যকর কোনো উদ্যোগ। বর্ষার সঙ্গে উজানের পানিতে বিধ্বংসী রূপ যমুনার, বইছে বিপদসীমা অতিক্রম করে। রাস্তা উপচে প্লাবিত গ্রামের পর গ্রাম, তলিয়ে 6টি উপজেলার হাজার হাজার ঘরবাড়ি। গত 1 মাস ধরে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে অবর্ণনীয় দুর্ভোগে বানভাসীরা। বাচ্চা, আম্মা, এদের নিয়ে আর কি থাকতে পারতেছি না। চলাফেরা খুব সমস্যা হয়ে গেছে, আমাদের হাট বাজার করা খুব কষ্ট। দেওয়ানগঞ্জ রেল স্টেশনের সর্বত্র থই থই করছে জল। এতে বন্ধ দেওয়ানগঞ্জ ইসলামপুর ট্রেন চলাচল। স্রোতের তোরে রাস্তাঘাট ভেঙে বিচ্ছিন্ন 8টি ইউনিয়নের সড়ক যোগাযোগ। বাড়ি ঘর ভেসে গেছে পানি দিয়া, আমরা এই মালগাড়ির ভিতরে এসে আছি। আমরা খাওয়া দাওয়া মানে খুবই কষ্ট, তার মধ্যে আমরা কেউ মানে খোঁজ খবর নিতে আসে না। চলমান বন্যায় জেলার 50টি ইউনিয়নের প্রায় 5 লাখ মানুষ পানিবন্দী। সময় সংবাদ,
জামালপুর। এদিকে নির্মাণের 7 মাসের মাথায় জোয়ারের পানিতে ধসে গেছে সিংড়া আত্রাই সড়কের কয়েকটি পয়েন্ট, আর এতে পানিবন্দী হয়ে পড়েছেন নাটোরের কয়েক হাজার মানুষ। এলজিডির প্রকৌশলীর অদূরদর্শিতা ও অবহেলার কারণেই এমনটা ঘটেছে বলে দাবি করছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গত কয়েকদিন ধরে বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে আত্রাই নদীর পানি। জোয়ারের তোড়ে বুধবারই ভেঙে যায় সিংড়া আত্রাই সড়কের কয়েকটি পয়েন্ট। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ট্রেমুখ নওগাঁ এলাকার সড়ক। এতে লোকালয়ে পানি ঢুকে যাওয়ায় চরম দুর্ভোগে 5 শতাধিক পরিবার। দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কাজে ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রেশারটা অনেক বেশি। আমরা যেখানে প্রোটেকশন করেছি আপনি দেখে থাকবেন সেখানে আসলে ভাঙেনি। ওখান থেকে প্রায় 1/2 কিলোমিটার আরেকটু দূরে যে এই রাস্তাটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রাস্তার একটু উচ্চতা কম হওয়ার কারণে এবং যথাযথ প্রোটেকশন ডিজাইন না থাকার ফলে আমাদের এই রাস্তাটি ভেঙে আজকে হাজার হাজার পরিবার বন্যায় কবলিত হয়ে গেছে। এই বন্যা পরিস্থিতি একটু স্বাভাবিক হলে এই রাস্তাটি সংস্কার দ্রুত করা হবে এবং ভবিষ্যতে যখনই যেই কাজগুলো করা হয় সেখানে যাতে একটা দূরদর্শী সিদ্ধান্ত নেওয়া হয়। করোনাকালে অনলাইন পশুর হাট চালুর সরকারের উদ্যোগকে স্বাগত জানালেও নিরাপত্তা নিয়ে শঙ্কিত খামারিরা। তারা বলছেন, সুনির্দিষ্ট তালিকা ছাড়া ঢালাওভাবে খামারি নিবন্ধনের সুযোগ দেয় তৈরি হচ্ছে প্রতারণার ঝুঁকি। তবে আইসিটি সচিবের দাবি, নিবন্ধিতদের মোবাইল নম্বর, ঠিকানা সহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে, তাই অনিয়ম করে কেউ পার পাবে না। শুভ খানের রিপোর্ট। করোনাকালে কোরবানির পশু বিক্রির উদ্দেশ্যে এবারই প্রথম ডিজিটাল হাট চালু করেছে সরকার। ফুড ফর নেশন এই ওয়েবসাইটে চলছে খামারিদের নিবন্ধন কার্যক্রম। ওয়েবসাইটে গিয়ে দেখা গেল নাম, ইমেইল আইডি, মোবাইল নম্বর, অঞ্চল ও শহরের নাম উল্লেখ করে খামারি হিসেবে নিবন্ধন করতে পারছেন যে কেউ। খামারিরা মনে করেন এতে ভুয়া রেজিস্ট্রেশন করা সিম, ইমেইল আইডি দিয়ে এই প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারেন অসাধু ব্যক্তিরা। অনলাইনে প্রতারণার নানা উদাহরণ দিয়ে তারা বলছেন, এক্ষেত্রে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাদের সহযোগিতায় তালিকা করে শুধুমাত্র তাদেরই সুযোগ দেওয়া যেত। অনলাইনে বিক্রি করে তাদের কোনো নিজস্ব গরু নাই, তারা কিন্তু বিভিন্ন খামার বা গ্রাম থেকে গরুরা তারা একটা কালেক্ট করে তারা ফেসবুকে দিচ্ছে। দেখা যায় আমরা ওই গরুটা খামার থেকে বিক্রি করে ফেলাইলাম, সে অনলাইনে বিক্রি করলো, তখন কিন্তু ওই ক্রেতার একটা সমস্যার সম্মুখীন হবে। কারণ কারো যদি গরু না থাকে সে ওইভাবে নিবন্ধন করে তো সে ওটা ফল্টে পড়বে। যে প্ল্যাটফর্মটা তৈরি হচ্ছে সেটার মধ্যে স্ট্রংলি সরকারের প্রয়োজন একটা প্রপার মনিটরিং সিস্টেম তৈরি করা, যাতে করে ক্রেতারাও এটার মধ্যে কোনো ভুক্তভোগী না হয় এবং আমরা বিক্রেতাও যারা আছি, খামারি যারা আছি, তারা যেন সঠিকভাবে আমরা গরুগুলো বিক্রি করতে পারি। তবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিবের দাবি, নিবন্ধিতরা যাচাই বাছাই করা বিক্রেতা কিংবা খামারি। প্রান্তিক লেভেলে যারা পশু সম্পদ কর্মকর্তা আছেন, যারা এই কাজগুলো করছেন, তাদের মাধ্যমে কিন্তু এগুলো হচ্ছে। সুতরাং এখানে কোনো গ্যাপ থাকবে না। মধ্যস্বত্ব গরুর বাজারে থাকে যারা, তাদের ইন্টারফারেন্স খুব বেশি আমি মনে করি না থাকবে। আস্তে আস্তে আমি মনে করি কমে আসবে এবারের অনলাইন মার্কেটের সুবাদে। করোনাকালে পশুর হাটে স্বাস্থ্য ঝুঁকি থাকায় সরকারের ডিজিটাল পশুর হাটে কোরবানিযোগ্য পশুর অন্তত 30% বিক্রির আশা করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এবার জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। রিজেন্টের চেয়ারম্যান ও এমডি 10 দিন করে রিমান্ডে। সীমান্ত পাড়ি দিতে 50 লাখ টাকার চুক্তি করেন শাহেদ। করোনা রিপোর্টে জালিয়াতির কথা স্বীকার ডাক্তার সাবরিনার। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির কারণ দর্শানোর নোটিশের উত্তরে সন্তুষ্ট নয় মন্ত্রণালয়। আবারও চিঠি দেওয়ার চিন্তা ভাবনা। দেশে করোনায় আরও 39 জনের মৃত্যু। একদিন না যেতেই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পরিবর্তন। মন্ত্রী জানালেন, ঈদে চলবে গণপরিবহন। পোশাক শ্রমিকদের কর্মস্থল না ছাড়ার আহ্বান। যমুনার পানি বেড়ে জামালপুরে গ্রামের পর গ্রাম প্লাবিত। নির্মাণের 7 মাসের মাথায় সিংড়া আত্রাই সড়কে ধস। প্রকৌশলীর বিরুদ্ধে প্রতিমন্ত্রী পলকের ক্ষোভ। এই ছিল এখনকার মতো। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।